আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ যে এর আগে আমরা 4টি ক্লাস সমাপ্ত করেছি। এটা হচ্ছে 5 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা খুব ছোট্ট একটা বিষয় আলোচনা করব। যদিও ছোট, তবে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। কারণ হলো এই যে পরবর্তী যে আলোচনাগুলো আসবে, সে আলোচনার অধিকাংশই এই ক্লাসের উপর নির্ভরশীল। অর্থাৎ এই ক্লাসটা যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে আরও অনেকটা সুবিধা হবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যায়। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ফেল এর ওজন। তো প্রথমে জেনে নেওয়া যাক যে ফেল এর ওজন আসলে কি, বিষয়টা কেমন। এখানে যে বর্ণনাটা দেওয়া আছে সেটা আমরা একটু পড়ে দেখি। আরবি ভাষায় শব্দসমূহের মূল বর্ণ ও অতিরিক্ত বর্ণ জানার জন্য বা আরবি ক্রিয়াগুলোকে রূপান্তরের সুবিধার্থে আরবি ভাষাবিদগণ ফেল শব্দের অন্তর্গত ফা, আইন, লাম এই 3টি হরফকে ওজন বা কাঠামো হিসেবে গ্রহণ করেছে। তাহলে এখানে বোঝা গেল যে আরবি ভাষার শব্দসমূহের মূল বর্ণ আর অতিরিক্ত বর্ণ জানার জন্য। অর্থাৎ আমরা এর আগের ক্লাসে জেনেছি যে আরবি শব্দসমূহগুলো রূপান্তরশীল যে শব্দগুলো আছে সেগুলো মূলত একটা ক্রিয়ামূল থেকে তৈরি হয়। তো কখনো কখনো মূল 3টি বহাল থাকে, আবার কখনো কখনো এগুলোর সাথে অতিরিক্ত বর্ণ যুক্ত হয়। তাহলে এই যে মূল বর্ণগুলো আর অতিরিক্ত বর্ণ এগুলো জানার জন্য আরবি ভাষাবিদগণ এই যে ফেল শব্দের অন্তর্গত ফা, আইন, লাম এই 3টি বর্ণকে ওজন বা কাঠামো হিসেবে গ্রহণ করেছে। তো এখানে আরেকটি বিষয় আছে যে আরবি ক্রিয়াগুলিকে রূপান্তরের সুবিধার্থে, এই বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ আর কি, যে আরবি ক্রিয়াগুলোকে রূপান্তরের সুবিধার্থে। আমরা এর আগে জেনেছি যে আরবি ক্রিয়াগুলো মোটামুটি রূপান্তরশীল, অরূপান্তরশীল বা রূপান্তরহীন এ ভাগে আমরা জেনেছি। এই যে রূপান্তরশীল যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলোকে রূপান্তর করার জন্য বিশেষ করে ফা, আইন, লাম এই যে কাঠামোটা, এই কাঠামোটা অনেকটা গুরুত্বপূর্ণ। বিষয়টা একটু দেখা যাক। যেমন এখানে লেখা আছে কি যে তাই ফা এর স্থানে পতিত শব্দকে ফা কালিমা, আইনের স্থানে পতিত শব্দকে আইন কালিমা, লামের স্থানে পতিত শব্দকে লাম কালিমা বলা হয়। অর্থাৎ এই যে আরবি ভাষাবিদগণ এই যে ফেল শব্দের অন্তর্গত যে ফা, আইন, লাম এই 3টি বর্ণকে কাঠামো হিসেবে গ্রহণ করলেন। তো কাঠামো হিসেবে গ্রহণ করা যে এই প্রথম যে বর্ণটা ফা, এটাকে বলা হয় ফা কালিমা, আইন এটাকে বলা হয় আইন কালিমা, লামকে বলা হয় লাম কালিমা। অর্থাৎ কখন সেটা, যখন আমরা এই যে ফা, আইন, লাম এর সাথে তুলনা করে আরেকটা শব্দ গঠন করব, সেই শব্দগুলোর যে সেই শব্দটার যে বর্ণগুলো থাকবে, হ্যাঁ, সেই বর্ণগুলো কিন্তু এই এর তুলনা করে, অর্থাৎ প্রথম বর্ণটা হবে ফা কালিমা, পরেরটা হবে আইন কালিমা, তারপরটা হবে লাম কালিমা। এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখেন। যেমন ফা আলা এর ওজনে গঠিত একটি শব্দ নাসরা। এখানে দেখেন এই যে ফা আলা এর ওজনে একটি গঠিত শব্দ নাসরা। ওজনে বলতে এখানে বোঝানো হচ্ছে কি যে এই যে ফা আলা যে শব্দটা, এই শব্দটার সাথে তুলনা করে এই শব্দটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে দেখেন যে প্রথম 3টি বর্ণ আছে, এখানেও কিন্তু 3টি বর্ণই আছে। এখানে যে স্বরচিহ্নটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে কি জবর আছে, প্রথম বর্ণে জবর আছে, এখানে পরের বর্ণ প্রথম বর্ণে জবর আছে দেখেন নুনের উপর। তারপরে এখানে আইনের সাথে কি আছে, জবর ব্যবহার করা হয়েছে, আর এখানেও সদের সাথে জবর ব্যবহার করা হয়েছে। এখানে লামের সাথে জবর ব্যবহার করা হয়েছে, এখানে রর সাথে জবর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই শব্দটা যেভাবে ফা আলা শব্দটা যেরকম আকৃতিতে আছে, এই নাসারা শব্দটা কিন্তু হুবহু ওই আকৃতিতে তৈরি করা হয়েছে। এই কারণে বলা হচ্ছে যে এখানে ফা আলায়ের ওজনে শব্দটা একটি গঠিত একটি শব্দ নাসরা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর আরেকটু বলি, এখানে এই যে ফা আলা, ফাটা হচ্ছে প্রথমে, এখানে এই বর্ণটা নুন হচ্ছে প্রথমে,
সেই কারণে এই নুনটাকে বলা হবে ফা কালিমা। এই নুনটাকে কি বলা হবে? ফা কালিমা। তারপরে এখানে আছে আইন, ফা আলার মাঝের বর্ণটা হচ্ছে আইন, আর এখানে নাসারা শব্দটার মাঝের বর্ণটা হচ্ছে সোয়াদ। তাহলে এই আইনের সাথে তুলনা করে এটাকে বলা হবে আইন কালিমা। অনুরূপভাবে দেখেন এখানে শেষে আছে কি র, আর এই শব্দের মধ্যে ফা আলার মধ্যে শেষে কি লাম, সেই কারণে এই রকে বলা হবে লাম কালিমা। তাহলে এইভাবে হুবহু গঠন করার পর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে একটা ফা আলার ওজনে গঠিত শব্দ। একই রকম হওয়ার কারণে কি এটার ওজনে একটা গঠিত শব্দ হলো। আচ্ছা, এই যে ফা আলার ওজনে যে একটি শব্দ গঠিত হলো, এই নাছরা, এই নাছরার অর্থ হচ্ছে সে সাহায্য করলো। আচ্ছা, বিষয়টা আরেকটু পরিষ্কার করি। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করতো যে নুন সোয়াদ র, এটা একটা কিন্তু শব্দমূল। নুন সোয়াদ র একটা শব্দমূল, এর আগের ক্লাসে আমরা জেনেছি। আচ্ছা, এই যে নুন সোয়াদ র একটা ক্রিয়ামূল, এই ক্রিয়ামূল থেকে সে সাহায্য করলো, একটা বাক্য আমি তৈরি করব, সে সাহায্য করলো। তাহলে কিভাবে গঠন করা যায়? তাই এটার উত্তরটা মুখে মুখে এভাবে বলে দেওয়া যেতে পারে যে এটা গঠন করতে হলে প্রথমে কি করতে হবে, এই যে ক্রিয়ামূলটা নুন সোয়াদ র, এখানে নুনের উপরে কি দিতে হবে? জবর দিতে হবে। সোয়াদের সাথেও জবর ব্যবহার করতে হবে এবং রর সাথেও জবর ব্যবহার করতে হবে। তাহলে সে সাহায্য করলো, এর আরবিটা গঠন হবে। এই যে আমি নিয়মটা বলে দিলাম। আচ্ছা, প্রতিক্রিয়ামূলে এভাবে অসংখ্য বাক্য গঠন করার ক্ষেত্রে প্রতিবারে যদি এরকম নিয়ম বলে দিতে হয় তাহলে কিন্তু বিষয়টা অনেক জটিল। তার থেকে সহজ উপায় হয় যে এই যে আমি নিয়মটা বললাম, এই নিয়মটা না বলে যদি বলা হয় যে সে সাহায্য করলো, এই বাক্যটা গঠিত হবে ফা আলার ওজনে, অর্থাৎ ফা আলার সাথে তুলনা করি। তাহলে এই যে ফা আলা, এই শব্দটা তো আমাদের মুখস্থই থাকবে, আমরা পরবর্তীতে এই শব্দগুলো কিন্তু মুখস্থ করবো ইনশাল্লাহ। অর্থাৎ সে সাহায্য করলের জন্য ফা আলা। আচ্ছা, তুমি সাহায্য করলে এটার জন্য আরেকটা গঠন থাকবে, সেটা সেটা আবার ফা আইন লাম দিয়েই গঠিত হবে। সেগুলো আমি এখন বলছি না। তবে এইরকম যে ফা আইন লাম দিয়ে আমরা অসংখ্য এরকম শব্দ গঠন করতে পারি বা এরকম বাক্য গঠন করতে পারি। ফলে আমরা এই যে ফা আলা, এই শব্দটা মুখস্থ থাকলে আমরা নাছাড়া গঠন করতে পারতেছি। এখানে যদি অন্য কোনো শব্দ থাকে, যেমন দাখালা শব্দটা আমরা গঠন করতে পারি এটার ওজনে কিন্তু। তো এরকমভাবে এটা হচ্ছে কি ওজনে গঠন করা। এইভাবে ওজনে গঠিত হলে আমাদের কি হয়, বুঝতে সহজ হয়। আচ্ছা, এই যে ফা আলার ওজনে একটি গঠিত শব্দ নাছাড়া, পরের ব্যাখ্যাটা একটু দেখি। যে এখানে নুন হচ্ছে ফা কালিমা, যেটা বলে দেওয়া হলো আর কি। সোয়াদ হচ্ছে আইন কালিমা এবং র হচ্ছে লাম কালিমা। তো আমার মনে হয় যে বিষয়টা আপনারা একটু বুঝতে পারছেন। যদি বুঝতে একটু সমস্যা হয় তারপরে এই ভিডিওটা অনেকবারে দেখে নেবেন। আচ্ছা, এবার পরের একটু বিষয়ে আসি, সেটা হচ্ছে মাউজুন আর মাউজুন বিহি। যে শব্দ দ্বারা অন্য শব্দ পরিমাপ করা হয় তাকে মাউজুন বিহি বলা হয়। যে শব্দ দ্বারা অন্য শব্দ পরিমাপ করা হয় তাকে মাউজুন বিহি বলা হয়। আচ্ছা, আর যে শব্দকে পরিমাপ করা হয় তাকে মাউজুন বলা হয়। আচ্ছা, উপরের উদাহরণে ফা আলা হলো মাউজুন বিহি এবং নাসারা হলো মাউজুন। এই যে আমরা উপরে একটা উদাহরণ ব্যবহার করলাম, এই যে এখানে ফা আলা এটা হচ্ছে মাউজুন বিহি, আর এখানে যে নাসারাটা হলো মাউজুন। অর্থাৎ সহজ কথায় বোঝালে এই যে ফা আলাটা হলো বাটখারা, ফা আলাটা হলো কি বাটখারা। এটা দিয়ে আমরা সব কিছুই ওজন করব। এটা দিয়ে না, মানে এটার অনুরূপ আরও কিছু শিখা থাকবে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে ফা আলা এর ওজনে এটা হচ্ছে বাটখারা, এই বাটখারার ওজনে গঠিত হলো কি এই যে নাছরা, এটার ওজনে গঠিত হলো নাছরা। আর ওজনে বলতে এখানে কিন্তু এই যে স্বরচিহ্নগুলা জের জবর পেশ, হ্যাঁ, এগুলো কিন্তু হুবহুব এখানে মিলাতে হবে। এটার ওজনে গঠিত হতে গেলে হুবহুব ওটার মতোই হতে হবে, তাহলেই না ওজনে গঠিত হবে। তাহলে এটা হচ্ছে বাটখারা,
আচ্ছা, অনেকে বলতে পারে যে ফালা, যে এখানে যে এটার ওজনে আমরা গঠিত করলাম, শব্দ গঠিত হলো যে নাসরা, এটার অর্থ হলো সে সাহায্য করলো। তাহলে এখানে ফালার অর্থ কি? আসলে ফালার এখানে অর্থ করার দরকার নেই। কারণ কি, এটা তো আমরা বাটখারা হিসেবে ধরে নিয়েছি। অর্থাৎ আমরা যখন কোনো কিছু পরিমাপ করি দাড়িপাল্লা ব্যবহার করে, সেখানে কিন্তু আমরা হচ্ছে বাটখারার দাম দর করি না, সেটার মূল্য নির্ধারণ করি না। তো অনুরূপভাবে এই যে আমরা যে ওজনে, এই বাটখারার ওজনে যে গঠিত করলাম, হ্যাঁ, মাওজুন বিহি দ্বারা, তো সেই কারণে এটার অর্থ করার দরকার নেই। এটার অর্থ হবে না, এটা শুধু চর্চা করার জন্য। এগুলো শুধু আমরা কি শব্দ ওজনের জন্যই ব্যবহার করব। অর্থ হবে এইটা, ওজনের পর না সরা, অর্থাৎ সে সাহায্য করলো। আচ্ছা, বিষয়টা মনে হয় আপনাদের পরিষ্কার হয়েছে। যদি সমস্যা থাকে তাহলে আপনারা বেশ কয়েকবার দেখে নিন। আর যদি সমস্যা না থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।